প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। NIEVS আয়োজিত হোম স্কুলের আজকের কার্যক্রমে তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই থেকে সাজেশনের অন্তর্গত যে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই কাঠামোবদ্ধ প্রশ্নের 6 নম্বর প্রশ্নটি। কাঠামোবদ্ধ প্রশ্নের 6 নম্বর প্রশ্নটি অনুচ্ছেদ নির্বাচন করা হয়েছে তোমাদের দেখিয়ে এলাম নায়াগ্রা এই গল্প থেকে। তাহলে শুরুতেই আমরা অনুচ্ছেদটি পড়ে নিব, সেখান থেকে 1 নম্বরের শব্দার্থগুলো শিখব এবং 2 নম্বরের 3টি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখতে পারো সে বিষয়ে আমি আলোচনা করব। তাহলে চলো শুরুতেই আমরা আমাদের আজকের ক্লাসের শিরোনামটা একটু দেখি। আমাদের আজকের ক্লাস নম্বর, বাংলা বিষয়ের ক্লাস নম্বর হচ্ছে 33। আমি আলোচনার বিষয়বস্তু আগে বলেছি, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাঠামোবদ্ধ প্রশ্নের 6 নম্বর। শিক্ষক হিসেবে তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার মৌ। এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, ক্লাস বিষয়ের যে কোনো সমস্যায় তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে। তাহলে আমরা শুরুতে এই পর্যায়ে অনুচ্ছেদটি পড়ে নেব। আমাদের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে দেখে এলাম নায়াগ্রা এই গল্প থেকে। নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি, শুধু জেনেছি। ঝর্ণার মতো পাহাড়ের উপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, তবে আকারে অনেক বিশাল। ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড়, এটুকু যা তফাৎ। উপর থেকে নিচে জলপতনের ব্যাপার 2 জায়গাতেই ঘটেছে। জল যদি নাই পড়ে তাহলে ঝর্ণাও হবে না, জলপ্রপাতও হবে না। কিন্তু জল যে নিচে পড়ছে, পড়ে যাচ্ছেটা কোথায়? জলের ধর্মই তো গড়িয়ে যাওয়া। ঝর্ণার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের দেখে এলাম নায়াগ্রা থেকে নির্বাচিত অনুচ্ছেদটুকু। সেই গল্প থেকে এই অংশটুকু আমাদের আজকের 6 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য নির্বাচন করা হয়েছে। এটি তোমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে। এখান থেকে আমরা শিখব 7টি শব্দের অর্থ। এখানকার অধিকাংশ শব্দের অর্থগুলোই তোমাদের অনুশীলনের অন্তর্গত যে শব্দার্থ আমি করিয়েছিলাম সেই অংশ থেকে তোমরা শিখেছ। আজকে আমরা এই নির্বাচিত অনুচ্ছেদের অন্তর্গত কয়েকটি শব্দের অর্থ জানব। প্রথমেই আছে জলপ্রপাত। জলপ্রপাত শব্দের অর্থ হচ্ছে অবিরাম ধারায় পাহাড় থেকে পতনশীল জলরাশি। এটি হচ্ছে আসলে জলপ্রপাত বলতে কি বোঝায় সেইটি সংক্ষিপ্ত রূপ। জলপ্রপাত বলতে আমরা বুঝি অবিরাম ধারায় পাহাড় থেকে পতনশীল জলরাশি। পাহাড় থেকে যে অবিরাম ধারার জল গড়িয়ে পড়ে সেটাকেই আমরা আসলে জলপ্রপাত বলছি। আরেকটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণা শব্দের অর্থ ফোয়ারা। সমতল শব্দের অর্থ উঁচু নিচু নয় এমন। সমতল অর্থ উঁচুও নয় নিচুও নয় এমন জায়গা, অর্থাৎ সমান জায়গা বলতে আমরা সমতল ভূমিটাকে বুঝে থাকি। বিশাল শব্দের অর্থ আমাদের সবার জানা। বিশাল অর্থ হচ্ছে বিরাট। তফাৎ অর্থ পার্থক্য। পতন শব্দের অর্থ কোনো কিছু পড়ে যাওয়া। আর ক্রমশ শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত। তোমরা ওই অনুচ্ছেদটি শেষের দিকে একটি শব্দ পেয়েছো, লক্ষ্য করো এখানে একেবারে শেষ লাইনে, ঝর্ণার জল গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়। এই ক্রমশ শব্দটির অর্থ হচ্ছে ক্রমাগত। শিক্ষার্থীরা, আমরা শিখলাম মোট 7টি শব্দের অর্থ। এবারে আমরা 2 নম্বরে শিখব নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে সে বিষয়ে আমি এখন আলোচনা করব। ক নম্বর প্রশ্নটি আছে, জলপ্রপাত বলতে কি বোঝো? একটি জলপ্রপাতের নাম লেখো। খুব সহজ একটি প্রশ্ন। এবারে আমরা অনুচ্ছেদে চলে আসব। তোমরা লক্ষ্য করলে দেখবে যে শুরুতে বলা আছে নায়াগ্রা হলো জলপ্রপাত। তাহলে আমরা প্রশ্নের শেষ অংশের উত্তরে এসে এটা লিখব। আর প্রথম অংশে আমাদেরকে লিখতে হবে জলপ্রপাত বলতে কি বোঝো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পুরো অনুচ্ছেদটা জুড়ে আসলে জলপ্রপাতের বর্ণনা পেয়েছো এবং ঝর্ণা আর জলপ্রপাতের মধ্যে আসলে পার্থক্য কতটুকু সেই পার্থক্যটুকু তোমরা জেনেছো। দেখো এই অংশে আছে হচ্ছে ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড়, এটুকুই যা তফাৎ। আসলে ঝর্ণা আর জলপ্রপাতের মধ্যে মূল তফাৎ হচ্ছে এটুকু, সেটি হচ্ছে আকারের তফাৎ। অর্থাৎ আকারের যে পার্থক্য সেটাই হচ্ছে ঝর্ণা
জলপ্রপাতের পার্থক্য। তাহলে আমরা সম্পূর্ণ অনুচ্ছেদ থেকে সাহায্য নিয়ে জলপ্রপাত সম্পর্কে লিখতে পারি এবং একটি জলপ্রপাতের নাম হিসেবে আমরা অবশ্যই যেই জলপ্রপাতের সাথে পরিচিত হলাম, দেখে এলাম নায়াগ্রা, সেই নায়াগ্রা গল্প থেকে আমরা নায়াগ্রা জলপ্রপাতের নামটি লিখতে পারি দ্বিতীয় অংশের উত্তরের জন্য। এবারে খ নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করো, দেখবে নায়াগ্রাকে ভিন্ন ধরনের জলপ্রপাত বলা হয়েছে কেন? 4টি বাক্যে লিখো। সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি তোমাকে তৈরি করতে হবে 4টি বাক্যের মধ্যে। তাহলে আমরা দেখে এলাম নায়াগ্রাতে যে তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যের আলোকে আমরা নায়াগ্রা জলপ্রপাতকে একটু ব্যতিক্রম বা এক্সেপশনাল জলপ্রপাত হিসেবে অবশ্যই উল্লেখ করতে পারি। এই নির্বাচিত অনুচ্ছেদের মধ্যেও তোমরা সেই ব্যতিক্রম ধর্মী হওয়ার কারণ কিছুটা পেয়েছো। যেমন জল যদি নাই পড়ে তাহলে ঝর্ণাও হবে না, জলপ্রপাতও হবে না, কিন্তু জল যে নিচে পড়ে যাচ্ছেটা কোথায়? অর্থাৎ খুব স্বাভাবিক একটা প্রশ্ন যে এই যে পাহাড়ের উপর থেকে সমতল ভূমির মতো জল পড়ছে অবিরত ধারায় বা অবিরাম ধারায়, সেই এত জল আসলে কোথায় যাচ্ছে? যেহেতু জলের ধর্মই হচ্ছে গড়িয়ে যাওয়া, তাহলে স্বাভাবিকভাবে গড়াতে গড়াতে জলগুলো ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে এবং সেগুলো মিলিত হচ্ছে একটি নদীতে বা নদী হয়ে যাচ্ছে। তো নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা তোমরা দেখে এলাম নায়াগ্রার মধ্যে পেয়েছো। সেইখান থেকে সাহায্য নিয়ে তোমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি তৈরি করবে। অবশ্যই সেটি তৈরি করতে হবে 4টা বাক্যের মধ্যে, যেহেতু প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে 4টি বাক্যে উত্তরটি লিখতে হবে। গ নম্বর প্রশ্নটি তোমাদের দর্শনীয় স্থানসমূহে ঘুরতে যাওয়ার 4টি সুফল লেখো। অর্থাৎ কি কি সুফল আছে, ভালো দিক কি কি আছে দর্শনীয় স্থানগুলোতে যদি তুমি ঘুরতে যাও, সেটা নিয়ে তোমাকে 4টি বাক্য লিখতে হবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি ধরতে গেলে বা বলতে গেলে অনুচ্ছেদের সাথে কোনো সম্পর্কই নেই। এটি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা তোমার কাছে কি মনে হয়েছে দেখে এলাম নায়াগ্রা গল্পটা পড়ার পরে যে এই সমস্ত দর্শনীয় বা বিখ্যাত স্থানগুলোতে আমাদের কেন ঘুরতে দেওয়া উচিত, সেটা 4টি সুফল বা ভালো দিক নিয়ে তুমি লিখবে গ নম্বর প্রশ্নের উত্তরটি, যেখানে তোমরা লিখতে পারো যে দর্শনীয় স্থানসমূহে ঘুরতে গেলে বা এই সমস্ত জায়গাগুলো সম্পর্কে যদি আমরা আগে থেকে জানি বা জানার জন্য সেখানে ভ্রমণ করি, তাহলে আমাদের একই সাথে মানসিক জগৎ এবং আমাদের বাস্তবিক জ্ঞান দুটোই বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের দেশের এবং দেশের বিভিন্ন জায়গার এই দর্শনীয় বা বিখ্যাত স্থানগুলো সম্পর্কে জানতে পারছি, সেখানকার ইতিহাস সম্পর্কে জানতে পারছি এবং প্রাকৃতিক পরিবেশে এগুলোর অবদান কি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সেগুলো কিভাবে কাজ করছে, সব কিছুই আমরা নিজেদের জ্ঞান আহরণ করতে পারছি। এই সমস্ত কারণে আসলে দর্শনীয় স্থানগুলো আমাদের ঘুরে দেখা উচিত বা আমাদের উচিত এই সমস্ত দর্শনীয় বিখ্যাত যে স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে আরও জ্ঞান আহরণ করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি 3টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে তোমাদের সামনে আলোচনা করেছি। তোমরা নিজেদের মতো করে 3টি প্রশ্নের উত্তর শিখবে। আমি বলেছি তোমাদের বইয়ের কোথায় থেকে তোমরা প্রশ্নগুলোর উত্তর তৈরির জন্য সাহায্য পাবে এবং অনুচ্ছেদ থেকে সবটুকু সাহায্য নিয়ে তোমরা নিজেদের মতো করে প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে এবং শব্দার্থগুলো আশা করি বাড়িতে তোমরা নিজেরা শিখে নেবে। সবাই ভালো থাকবে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে আবারও নতুন কোনো বিষয়ে আলোচনায় দেখা হবে। তো সবাই বাবা মায়ের কথা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে আর অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।